প্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনা ভাইরাস পরিস্থিতির কারণে তোমাদের শিক্ষা কার্যক্রমকে চলমান রাখার জন্য বর্তমান সরকার অত্যন্ত আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় কারিগরি শিক্ষা অধিদপ্তর ও এটিওয়াই যৌথ উদ্যোগে দক্ষতা বাতায়ন ফেসবুক পেজ এ চতুর্থ পর্ব পাওয়ার টেকনোলজি আজকেই প্রথম লাইভ ক্লাস তোমাদের জন্য সুস্বাগতম। আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটি চতুর্থ পর্ব পাওয়ার টেকনোলজি, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিষয়টির নাম হচ্ছে অটোমোটিভ সাসপেনশন, ব্রেক, স্টিয়ারিং অ্যান্ড ট্রান্সমিশন সিস্টেম। বিষয় কোড ৬৭-১৪২। উপস্থাপনায় আমি সঞ্জয় বণিক, জুনিয়র ইন্সট্রাক্টর, পাওয়ার, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট। তো প্রথম অধ্যায়ে আমরা যে বিষয়টি নিয়ে শিখব সেটি হচ্ছে সাসপেনশন সিস্টেম বৈশিষ্ট্য, যে আসলে আমি সাসপেনশন সিস্টেমে কি কি শিখতে পারি। সাসপেনশন সিস্টেমের সংজ্ঞা সম্পর্কে তুমি জানতে পারবে। সাসপেনশন সিস্টেম ব্যবহারের উদ্দেশ্য কি সেটা সম্পর্কে তুমি জানতে পারবে। সাসপেনশন সিস্টেম কি কি উপাদান নিয়ে গঠিত বা কি কি উপাদান রয়েছে তার মধ্যে সেগুলি চিহ্নিত করতে পারবে। বিভিন্ন প্রকার সাসপেনশন সিস্টেমের শ্রেণী বিন্যাস সম্পর্কে তুমি জানতে পারবে। বিভিন্ন প্রকার সাসপেনশন সিস্টেমের গঠন ও পরিচালনা সম্পর্কে তুমি জানতে পারবে। তো প্রথমে আমরা সাসপেনশন সিস্টেমের সংজ্ঞা দেখব। তো আমরা নিচে একটি চিত্র দেখতে পাচ্ছি যে এখানে একটি পূর্ণাঙ্গ মোটরযান আর এখানে খণ্ডিত অংশ একটি মোটরযান, যার উপরে চেসিস সহ ফ্রেমের একটি অবস্থান দেখা যাচ্ছে আর নিচে চেসিসের সাথে ইঞ্জিন, তারপর ফ্রন্ট হুইল, রেয়ার হুইল, এই সমস্ত আনুষঙ্গিক যন্ত্রাংশ দেখতে পাচ্ছি। তো মূলত সাসপেন্ড শব্দের অর্থ হচ্ছে ঝোলানো বা টাঙ্গানো। সাসপেনশন শব্দের অর্থ হচ্ছে যে ঝুলানো বা টাঙ্গানোর অবস্থা। তো আমরা আমাদের এই যে অংশটুকুকে, এই অংশটুকুর মধ্যে যে যাত্রী বা মালামাল থাকে, এই সমস্ত অংশটি একটি ঝুলানো অবস্থায় থাকে এবং যে যন্ত্রাংশের মাধ্যমে ঝুলানো অবস্থায় থাকে সেটি হচ্ছে আমাদের সাসপেনশন। তো দেখে আসি আসলে সাসপেনশন সিস্টেমটা কি। যে পদ্ধতির মাধ্যমে মোটরযানের ইঞ্জিন, ট্রান্সমিশন সিস্টেম, বডি ও অন্যান্য গুরুত্বপূর্ণ অংশগুলিকে বিকৃতি হওয়া, ধাক্কা, ঝাঁকুনি ইত্যাদি খারাপ প্রতিক্রিয়া হতে রক্ষা করে কার্যক্রম করতে বা রাখতে এবং একই সাথে যাত্রীদের নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ করার জন্য মোটরযানে এক বিশেষ ধরনের ব্যবস্থাপনাকে সাসপেনশন সিস্টেম বলে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা মোটামুটিভাবে বুঝতে পেরেছি যে আমাদের সাসপেনশন সিস্টেমটি কি। এখন দেখব যে সাসপেনশন সিস্টেম কি উদ্দেশ্যে আমি ব্যবহার করব। এর প্রথম উদ্দেশ্যই হচ্ছে যাত্রীদেরকে নিরাপদ ও আরামদায়ক ভ্রমণে সাহায্য করবে। দ্বিতীয় উদ্দেশ্য, যদি মোটরযানের গুরুত্বপূর্ণ অংশগুলিকে বিকৃতি হওয়া বা ভেঙে যাওয়ার হাত থেকে রক্ষা করবে। তৃতীয় উদ্দেশ্য, উঁচু নিচু চলার সময় মোটরযানের বডিকে সমান বা আনুভূমিক অবস্থানে রাখতে সাহায্য করবে। চতুর্থ নম্বর উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আমাদের রাস্তা সব জায়গায় সমান না, সেটা সম্ভব নয়, সেই সমস্ত জায়গায় যাতে উঁচু নিচু চলার সময় ডানে বা বামে মোড় নেওয়া জন্য আমাদের যে মোটরযানের উপর যে ফোর্স সৃষ্টি হয় সেটি হচ্ছে রুলিং, পিচিং, বাউন্সিং, সেই সকল প্রবণতাকে আমরা কমিয়ে নিয়ে এসে স্বাভাবিকভাবে ড্রাইভিং প্রক্রিয়াকে কার্যকর করতে পারি। তো আমরা আমাদের এই পাশে চিত্র দেখে বুঝতে পারছি যে আমরা যে মোটরযানকে বিভিন্নভাবে বিভিন্ন রকম ড্রাইভ অনুযায়ী দেখানো হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাসপেনশন পদ্ধতি উপাদানগুলি চিহ্নিত করো।
তো প্রথমেই যে উপাদানটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আমাদের সাসপেনশন স্প্রিং। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ, যার মাধ্যমে গাড়ির ঝাঁকুনি বা আঘাত শোষক করা হয়। তো সাসপেনশন স্প্রিংটি বিভিন্ন ধরনের হতে পারে, কয়েল স্প্রিং টাইপ হতে পারে, লিভ স্প্রিং টাইপ হতে পারে, টর্শন বার জাতীয় হতে পারে, রাবার স্প্রিং হতে পারে, এয়ার সাসপেনশন হতে পারে। সেই আমাদের লিভ স্প্রিং, এই যে লিভ স্প্রিং, এখানে কয়েল স্প্রিং দেখানো আছে। তারপরের অংশটি হচ্ছে স্টিয়ারিং নাকল ও স্পিন্ডল। তো এখানে আমাদের সেই অংশটি হচ্ছে স্টিয়ারিং নাকল, এবং চাকাকে যে অংশের মধ্যে আটকানো হয় সেটি হচ্ছে স্পিন্ডল, সেই অংশ। তারপরে আসে আমাদের কন্ট্রোল আর্ম। তো কন্ট্রোল আর্ম আমাদের দুই ধরনের, একটা হচ্ছে আপার কন্ট্রোল আর্ম আর একটা হচ্ছে লোয়ার কন্ট্রোল আর্ম, যার মাধ্যমে গাড়ি উপর নিচ হতে পারে। সেই কন্ট্রোল আর্ম, আপার কন্ট্রোল আর্ম, লোয়ার কন্ট্রোল আর্ম। বল জয়েন্ট, এখন এই বল জয়েন্টটি হচ্ছে সেই স্টিয়ারিং নাকলের সাথে কন্ট্রোল আর্মকে সংযোগ করে দেওয়া, যাতে সে মুক্তভাবে মুভমেন্ট করতে পারে। সুয়েবার বা স্টেবিলাইজার বার, সেটি হচ্ছে আমার মোটরযানে স্টেবিলিটিটাকে ধরে রাখে, যাতে মোড় নেওয়ার সময় সে যাতে অতিরিক্ত মোড় নেওয়ার ফলে উল্টে না যায়। সেই অংশ যেটা দুই প্রান্তের সাথে আড়াআড়ি সংযোগ করা থাকে। ড্যাম্পার, সেটা এক প্রকার আঘাত শোষক যন্ত্র। তো এখানেও কয়েক ধরনের ড্যাম্পার আছে, সেটা হচ্ছে শক অ্যাবজর্বার, কয়েল বার, ট্রাস্ট। এই যে অংশটা, এটা এক প্রকার শক অ্যাবজর্বার। এখানে আছে এক প্রকার শক অ্যাবজর্বার। তো অ্যাক্সেল দুই ধরনের হয়ে থাকে আমরা জানি, একটা হচ্ছে লাইভ অ্যাক্সেল, একটা হচ্ছে ডেড অ্যাক্সেল। তো আমরা সচরাচর জানি যে অ্যাক্সেলে আমাদের ইঞ্জিনের শক্তি ট্রান্সফার করি বা শক্তি সরবরাহ করি, সেটা হচ্ছে আমাদের লাইভ অ্যাক্সেল। আর যে অ্যাক্সেলের মধ্যে শক্তি সরবরাহ হয় না, সেটা হচ্ছে আমাদের ডেড অ্যাক্সেল। আর চাকা, এই যে এখানে দেখানো আছে চারটি চাকা, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা উপাদানগুলি চিহ্নিত করতে পেরেছি। তো একে একে দেখে আসি যে তার কি কি প্রকার রয়েছে সাসপেনশন সিস্টেমে। সাসপেনশন সিস্টেম প্রধানত দুই প্রকার, কনভেনশনাল, ইন্ডিপেন্ডেন্ট। তারপর অবস্থান অনুযায়ী সাসপেনশন সিস্টেমকে দুই ভাগে ভাগ করেছে, সামনের সাসপেনশন পদ্ধতি, পিছনের সাসপেনশন পদ্ধতি। তারপর মোটরযানের সামনের সাসপেনশন পদ্ধতিকে আরও চার ভাগে ভাগ করেছে, সেটা হচ্ছে সামনে ইন্ডিপেন্ডেন্ট সাসপেনশন পদ্ধতি, সলিড ভীম টাইপ, সামনে অ্যাক্সেল সাসপেনশন পদ্ধতি, কিং পিন টাইপ সাসপেনশন পদ্ধতি, বল সংযোগ টাইপ সাসপেনশন পদ্ধতি। টিপ অবিকল পিছনের চাকাকেও দুইটি পদ্ধতিতে ভাগ করেছে, সেটা হচ্ছে লিভ স্প্রিং সাসপেনশন পদ্ধতি, কয়েল স্প্রিং সাসপেনশন পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেখব যে বিভিন্ন প্রকার সাসপেনশন পদ্ধতি, তাদের গঠন এবং পরিচালনা সম্পর্কে। তো প্রথমে আসো কনভেনশনাল সাসপেনশন পদ্ধতি। এই কনভেনশনাল সাসপেনশন পদ্ধতিটি যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি, তাহলে তুমি দেখবে যে এখানেও একটি ভেহিকেল আছে, ঠিক এখানেও একটি ভেহিকেল আছে। এটি হচ্ছে সমান্তরাল রাস্তায় সমানভাবে চলতেছে, কিন্তু এখানে হঠাৎ করে দেখা যাচ্ছে যদি কোনো উঁচু জায়গার মধ্যে যদি আমার একটি চাকা উঠে যায়, তাহলে এই চাকার প্রভাবে অপর চাকাকে প্রভাবিত করে, ফলে আমার যে ভেহিকেলটি আছে সেটি হালকা হিলে যায়। তো তোমরা ভালো করে লক্ষ্য করে দেখবে এখান থেকে এখানের যে দূরত্ব, এখান থেকে এখানের দূরত্ব কিন্তু সমান না, কারণ কি চাকাটা বেঁকে গেছে। এখন এই পদ্ধতিটা কেন? কারণ এটা একটা ভীমের মধ্যে দুটি চাকাকে সংযুক্ত করা হয়েছে, ফলে এক চাকা উপরের দিকে উঠে গেলে আরেক চাকা উপর প্রভাবিত হয়। চলো আমরা দেখে আসি। দেখো, এটা একটি খুবই পুরাতন এবং প্রচলিত পদ্ধতি, যা একটি চাকা উপরে উঠে গেলে অপর চাকাকে সে প্রভাবিত করে, ফলে রাস্তার সাথে আনুভূমিক অবস্থা থেকে রাখা যায় না। সেই অবস্থান দিয়ে হঠাৎ করে উপরে উঠে গেছে, উঠে যাওয়ার কারণে সে রাস্তার সাথে আনুভূমিক অবস্থানে আর নেই। তারপরে আসো ইন্ডিপেন্ডেন্ট সাসপেনশন পদ্ধতি। তো এখানে একটু লক্ষ্য করে দেখো যে এখানেও কিন্তু দুটি ভেহিকেল রয়েছে। এটি হচ্ছে ভালো রাস্তায় সে ড্রাইভ হচ্ছে, আর এটি হচ্ছে হঠাৎ করে যদি কোনো কারণে কোনো উঁচু অংশের উপর চাকা, এক প্রান্তের চাকা উপরে উঠে যায়, তাহলে কিন্তু দেখো অপর চাকাকে কিন্তু সে প্রভাবিত করছে না। ভালো করে লক্ষ্য করে দেখবে এখানে যে ডিস্টেন্স এবং এখানে ডিস্টেন্স সমান, ফলে ভিতরে যে যাত্রী এবং মালামাল রয়েছে তারা কিন্তু আরামদায়কভাবে তারা জার্নি করতে পারতেছে। তো এই চিত্রের মাধ্যমে আমরা দেখতে পারতেছি যে দেখো যে আমার যে একটি চাকা উপরে উঠে গেছে, তারপরে কিন্তু আমার ভেহিকেল আনুভূমিক অবস্থায় রয়েছে,
ফলে সুবিধাটা হচ্ছে এতে করে গাড়িকে নিয়ন্ত্রণ করা যায় যেমন সহজ হয়, তেমনি দুর্ঘটনার প্রবণতাকে কমিয়ে আরামদায়ক ভ্রমণ করতে পারে। তো সলিড বিম টাইপ সাসপেনশন পদ্ধতি, যা আমরা আমার ডিপেন্ডেন্ট সাসপেনশন পদ্ধতির মধ্যে আমরা দেখছিলাম, যে এটি ব্যবহার করা হয় অধিক বোঝা বহনের ক্ষেত্রে। সে মনে করো আমাদের ট্রাক। তো এখানে কি করা হয়েছে, এই একটি ভীমের মধ্যে, সলিড ভীমের মধ্যে দুই প্রান্তে দুটি চাকা লাগিয়ে তাকে সংযোগ প্রদান করা হয়েছে। তো আমরা দেখি এটি একটি পুরাতন পদ্ধতি যা ট্রাক ও অত্যাধিক বোঝা বহনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো আসো কিংপিন টাইপ সাসপেনশন পদ্ধতি। তো আমরা দেখব যে কিংপিন টাইপ সাসপেনশন পদ্ধতিটা কী কাজ করে। তো এখানে দেখো আমাদের সেই হুইল আছে, সেই হুইলটা যদি আমরা এখানে একটু যদি লক্ষ্য করি যে তাকে এই স্পিন্ডলের সাহায্যে সংযোগ প্রদান করা হয়েছে এবং স্পিন্ডলকে সহজে মুভমেন্ট করার জন্য একটা লম্বা দ্বন্দ্বের মতো ব্যবহার করা হয়েছে, যাকে আমরা কিংপিন বলতেছি। আর এটা হচ্ছে স্টিয়ারিং নাকল, যেটা আমাকে ডানে বামে ঘোরাতে সাহায্য করে। আর এটা হচ্ছে আপার কন্ট্রোলার, এটা হচ্ছে লোয়ার কন্ট্রোলার। তো তার বিভিন্ন অংশ যদি দেখি, এই সেই লম্বা খণ্ডিত অংশ হচ্ছে এটা, যার মধ্যে এখানে আমাদের যে ভীম আছে বা অ্যাক্সেল আছে, সেই অ্যাক্সেলটাকে সংযোগ করে রাখা হয়। প্রয়োজন অনুযায়ী আমি ডানে বামে তাকে ঘোরাতে পারি। তো এটি সুবিধা হচ্ছে কি, যে এটি একটি ইন্ডিপেন্ডেন্ট টাইপ। তো আমাদের এই অংশটা উপরে উঠে গেলেও, উপর নিচ হলেও, এই ঝাঁকুনি সে প্রতিটা ইউনিটের জন্য আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট সিস্টেম ব্যবহৃত হয়ে থাকে। তারপরে আসো বল সংযোগ টাইপ সাসপেনশন পদ্ধতি। এখানে খুবই সিম্পলি একটা বিষয়, সেটা হচ্ছে যে জায়গার মধ্যে আমি আমার এই কিংপিনটাকে ব্যবহার করব, ঠিক সেই জায়গার মধ্যে আমি আমার সেই বল সংযোগ পদ্ধতি ব্যবহার করব। তো এখানে দেখতে পাচ্ছ যে এইখানে আমরা কিংপিন ব্যবহার করছিলাম, ঠিক এই জায়গাটার পরিবর্তন করে আমরা এখানে বল সংযোগ ব্যবহার করছি। এই সেই বল সংযোগ, যে সংযোগের মধ্যে আমার যে আপার কন্ট্রোল বা লোয়ার কন্ট্রোল সে ফ্রিলি মুভমেন্ট করতে পারে। তো এখানে আমরা আপার কন্ট্রোল এবং লোয়ার কন্ট্রোলকে ফ্রিলি মুভমেন্ট করার জন্য বল সংযোগ টাইপ সাসপেনশন ব্যবহার করছি আমরা এখানে। তো এটা ব্যবহারের উদ্দেশ্য হচ্ছে যে আমার ঝাঁকুনি যখন প্রশমিত হবে তখন যেন সে ফ্রিলি কাজ করতে পারে। তো এখানে সেই আপার কন্ট্রোলাম, এটা হচ্ছে লোয়ার কন্ট্রোলাম, এটা হচ্ছে স্পিন্ডল, যেখানে আমার চাকাকে সংযোগ অবস্থায় আমি রাখতে পারি। আর এই সেই তার ভিতরে বল সংযোগ পদ্ধতি, যার মধ্যে দিয়ে আমি তাকে ফ্রিলি মুভমেন্ট করাইতে পারি। এখানে একটি বিষয় বোঝার আছে, সেটি হচ্ছে যে কিংপিন টাইপের শুধুমাত্র একটি বাহু দিয়ে, দুটি বাহুকে একটি লম্বা দ্বন্দ্বের সাহায্যে আটকে রাখছি। আর বল সংযোগ টাইপ পদ্ধতি সেই কিংপিনের পরিবর্তে সেই জায়গার মধ্যে আমরা বল সংযোগ ব্যবহার করছি। এখন আসো লিফট স্প্রিং সাসপেনশন পদ্ধতি। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, প্রতিবারই নিয়ে পরীক্ষাতে আসে। তো এই লিফট স্প্রিং সাসপেনশন পদ্ধতির মধ্যে দেখো বিভিন্ন অংশ রয়েছে। সেটি হচ্ছে প্রথম যে উপরে যে লিফটটি দেখতে পাচ্ছি পাতা আকৃতি, সেটা হচ্ছে আমাদের মাস্টার বা মেন লিফট। তারপর পর্যায়ক্রমে একাধিক লিফটকে সাজিয়ে রাখা হয়েছে। তো এই একাধিক লিফটকে আটকানোর জন্য ক্লিপ ব্যবহার করা হয়েছে, যাকে আমরা রিবাউন্ড ক্লিপ বলি। এবং এই প্রত্যেকটি পাতকে একসাথে ধরে রাখার জন্য একটা সেন্ট্রাল বোল্ট ব্যবহার করা হয়েছে। এবং এই দুই প্রান্তে আমরা এক প্রান্তে স্প্রিং শেকল বা হ্যাঙ্গার ব্যবহার করতেছি, আরেক প্রান্তে আমরা স্প্রিং শেকল ব্যবহার করতেছি। তো আমাদের এই লিফট স্প্রিংটির এই অংশটি থাকবে সামনের দিকে ফিক্সড, ফ্রেমের সাথে ফিক্সড। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি, এই অংশটি আমাদের ফ্রেমের সাথে ফিক্সডভাবে সংযোগ থাকবে এবং এই অংশটি ঠিক পিছনের দিকে অর্থাৎ ডিফারেন্সিয়ালের পরে এই যে অংশটা, সেই অংশটা ঠিক ডিফারেন্সিয়ালের পরে এই অংশটা হচ্ছে এই অংশটা, যা কিনা যখন তার মধ্যে আমার লোড আসবে তখন সে এই কার্ভ থেকে সোজা হওয়ার চেষ্টা করবে, ফলে এই অংশটা পিছনের দিকে হেলে যাবে, হেলে গিয়ে সে ঝাঁকুনিটাকে প্রশমন করবে এবং এই অংশটা আবার ফ্রেমের সাথে ফিক্সড থাকবে আর এই অংশটা মুভমেন্ট করবে।
তো দেখো, এটা একটা স্টিলের তৈরি চ্যাপ্টা লম্বা আকৃতির বিশেষ পাত বা এক বা একাধিক পাতের সমন্বয়ে আমরা লিফ স্প্রিং গঠন করে থাকি। এখন আসো কয়েল স্প্রিং। ঠিক লিফ স্প্রিং যেভাবে কাজ করে, যে আঘাত শোষক করে, সেই কয়েল স্প্রিংটাও আমাদের ঠিক সেইভাবে আঘাত শোষকভাবে কাজ করে। কিন্তু এখানে বলতে হবে এই দুটি পোরশন, উপরের অংশ এবং শেষের অংশকে সমান রাখা হয় যাতে সহজে তার সিটে সে বসতে পারে। তো আমরা দেখতেছি যে এখানে একটি হুইল আছে, এখানে স্টিয়ারিং নাকল আছে এবং এটা হচ্ছে স্পিন্ডল যেখানে চাকাকে আটকে রাখা হয়েছে। আর এখানে বল সংযোগ দিয়ে আপার আর্ম এবং লোয়ার কন্ট্রোল আর্মকে সংযোগ করা হয়েছে এবং এই স্প্রিংটি ব্যবহার করা হয়েছে যে আপার কন্ট্রোল আর্ম এবং লোয়ার কন্ট্রোল আর্মের ঠিক মাঝ বরাবর, যাকে সে ঝাঁকুনি যখন আসবে তখন যেন ঝাঁকুনি সে শোষক করতে পারে। আমাদের এই হুইলটা যখন উপর নিচ হবে তখন সে প্রসারিত এবং সংকুচিত হয়ে আঘাতটাকে শোষণ করবে। তো এটি তৈরি করা হয়েছে বিশেষ এক ধরনের স্টিলের তারকে কুণ্ডলে আকৃতি হয়ে পেঁচিয়ে তৈরি করা হয়েছে। তো দুই প্রান্ত সমান রাখা হয় যাতে সহজে সে আমার তার জায়গায় বসতে পারে। একটি অংশ ফ্রেমের সাথে আর একটি অংশ এক্সেল হাউজিংয়ের সাথে সংযোগ প্রদান করে রাখা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আশা করি বুঝতে পেরেছি। এখন আসো টরশন বার। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ যা সম্পর্কে আমরা অনেক সময় কৌতূহলবশত টরশন বারটাকে চিহ্নিত করতে পারি না। তো এই টরশন বারটি এটিও একটি সাসপেনশন সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অংশ। তোমরা এই টরশন বারটি যদি একটু লক্ষ্য করে থাকো তাহলে দেখতে পারবে এই টরশন বারে কিন্তু উভয় প্রান্তে কিন্তু খাঁজ কাটা আছে, কিন্তু তার এই একটি প্রান্ত ফিক্সড। এবং কোন অংশের সাথে ফিক্সড? ফ্রেমের সাথে এটি ফিক্সড। আর এই অংশটি কিন্তু মুভ করতে পারে এবং এই অংশটি লোয়ার যে কন্ট্রোল আর্ম আছে আমাদের সাসপেনশন সিস্টেমে, লোয়ার কন্ট্রোল আর্ম, প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা চিনতে পেরেছি যে আপার কন্ট্রোল আর্ম, লোয়ার কন্ট্রোল আর্ম, এই সেই লোয়ার কন্ট্রোল আর্মের সাথে সেই টরশন বারটি সংযোগ অবস্থায় থাকে। দেখো, এই অংশটি আমাদের যে ফ্রেম আছে সেই ফ্রেমের সাথে ফিক্সড এবং এই অংশটি আমাদের যে লোয়ার কন্ট্রোল আর্ম আছে সেই কন্ট্রোল আর্মের সাথে সংযুক্ত। এখন আমার এই চাকাটা যদি উপর নিচ হয় তখন তার সাথে সে তো ফিক্সড এই অংশটা, তখন সে কী করবে? সে টুইস্ট হয়ে বেঁকে যায়, বেঁকে গিয়ে সেই ঝাঁকুনিটাকে প্রতিহত করে আবার পূর্বের অবস্থায় ফিরে এসে ঝাঁকুনিটাকে কমিয়ে দেয়। দেখো, এটি এক ধরনের স্টিল বা ইস্পাতের তৈরি রাবার দণ্ড বিশেষ যা সাসপেনশন পদ্ধতির যন্ত্রাংশ হিসেবে কাজ করে। ঝাঁকুনির সময় এটা মুচড়ে মানে টুইস্ট হয়ে সেই ঝাঁকুনি জনিত আঘাত, সেই আঘাতকে ফিরিয়ে নিয়ে এসে যাত্রী এবং মালামালকে রক্ষা করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি আমরা সেই টরশন বারটি সম্পর্কে বুঝতে পেরেছি। তো দেখে আসি যে টরশন বারটি আসলে অবস্থানটা কিভাবে। তো দেখো, আমার সেটা হচ্ছে হুইল, এখানে স্পিন্ডল সহকারে স্টিয়ারিং নাকল আছে, এটা হচ্ছে আপার কন্ট্রোল আর্ম আর ঠিক আছে নিচে লোয়ার কন্ট্রোল আর্ম। তো তোমরা একটু লক্ষ্য করে দেখবে দুই চাকাতেই কিন্তু টরশন বার ব্যবহার করা হয়েছে। এই অংশটা কিন্তু ফ্রেমের সাথে ফিক্সড, দেখো ফিক্সড, চেসিস মাউন্টেড বা ফ্রেম এর সাথে ফিক্সড। আর এই অংশটা কিন্তু একটি গোলাকার দ্বন্দ্ব যা লোয়ার কন্ট্রোল আর্মের সাথে সংযুক্ত। যখন আমার এই চাকাটি উপর নিচ হবে ফলে কি ঘটবে? যেহেতু এই প্রান্তটা ফিক্সড, যখন সে উপরে উঠবে সেও কি তার সাথে উপর ওঠার চেষ্টা করবে? তখন সে তো ফিক্সড, উপর উঠতে পারবে না, তখন সে কি করবে? সে মুচড়ে যাবে, অ্যান্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ মুচড়ে যাবে। মুচড়ে গিয়ে সে উপরে অতিরিক্ত উপরে ওটাকে কমিয়ে দিয়ে আবার নিচের দিকে নিয়ে আসবে। এইভাবে সে ঝাঁকুনি প্রতিহত করে। তো আমরা এখানে টরশন বার যে কার্যপ্রণালীটা দেখব, যে টরশন বার এক প্রান্তে মোটরযানের ফ্রেমের সাথে এমনভাবে লাগানো থাকে যাতে করে ইস্পাতের তৈরি বারবার দণ্ডটি ঘুরতে না পারে, আর অন্য প্রান্তে একটি লিভার আর্মের সাথে ইন্ডিপেন্ডেন্ট সাসপেনশন সিস্টেমের চাকার সাথে লোয়ার কন্ট্রোল আর্মের সাহায্যে সংযুক্ত থাকে। মোটরযান চলন্ত অবস্থায় চাকা ওঠানামা করার সাথে সাথে উক্ত লিভার আর্মের চাকার দিকে প্রান্তটি ওঠানামা করতে থাকে বা করতে পারে।
ফলে টর্শন বারটি মুচড়ে যায় এবং চাকা ওঠানামার গতিকে দ্রুত কমিয়ে নিয়ে আসে। প্রিয় শিক্ষার্থী, আমরা কিছুক্ষণ আগে যা বলছিলাম যে এটি ওঠানামার গতিকে কমিয়ে নিয়ে আসে, ফলে গাড়ির ঝাঁকুনি এবং কম্পন দ্রুত তার সহিত কমে আসে। যখন মুচড়ানো শক্তি বা ঝাঁকুনি প্রতিহত হয় তখনই স্প্রিং ইউনিট পূর্বের অবস্থায় ফিরে আসে। এটি একটি খুব গুরুত্বপূর্ণ অংশ আমাদের ভেহিক্যাল সিস্টেমে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা বুঝতে পেরেছি যে আমাদের টর্শন বারটি কিভাবে কাজ করে। এখন আমরা দেখব যে আমাদের সুয়ে বার বা স্টেবিলাইজার বার, ঠিক টর্শন বারের মতো সেই সুয়ে বার বা স্টেবিলাইজার বার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ। অনেক সময় আমরা কি করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে এই টর্শন বার এবং সুয়ে বারটিকে আমরা মিলিয়ে ফেলার চেষ্টা করি, যে আসলে টর্শন বারই হয়তো বা সুয়ে বার বা স্টেবিলাইজার বারটি হচ্ছে টর্শন বার। আসলে না প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দুটি টোটালি পৃথক দুটি পদ্ধতি। দুটি পদ্ধতিই কিন্তু আমাদের সাসপেনশন সিস্টেমে আঘাত শোষক হিসেবে কাজ করে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে চিত্রটি এখানে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে একটি সুয়ে বার বা স্টেবিলাইজার বার। তার কাজ হচ্ছে উভয় প্রান্তের চাকার সাথে সে আড়াআড়িভাবে সংযোগ অবস্থান করে তাদের ভারসাম্যটাকে সে রক্ষা করে। তো দেখো ভারসাম্য কিভাবে রক্ষা করবে, যখন আমার গাড়ি মোড় নিতে হয় তখন দেখা যায় কি সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণে সেই ভেহিক্যালটা বা গাড়িটাকে তার কেন্দ্র থেকে ছুঁড়ে ফেলে দিতে চেষ্টা করে। এখন এই সুয়ে বারটি কী করে, যখনই আমি মোড় নিতে যাব তখনই একটি প্রান্ত অপর প্রান্তকে উল্টে যাতে না দিতে পারে তখন সে সেই প্রান্ত বাধা হিসেবে কাজ করে। তো কিভাবে দেখো, এটা এক ধরনের গোলাকার দ্বন্দ্ব বিশেষ যা সামনে ইন্ডিপেন্ডেন্ট সাসপেনশন পদ্ধতির কাঠামোর সামনে আড়াআড়িভাবে সংযোজিত থাকে। দেখো এটি আড়াআড়িভাবে সংযোজিত অবস্থানে আছে। যখন কোনো মোটরযান মোড় ঘুরে তখন উক্ত মোটরযানকে রাস্তা হতে বাইরের দিকে নিয়ে যেতে চায়, যা আমরা পূর্বেই বলেছিলাম, এবং একই সাথে মোটরযানের উপর রুলিং প্রবণতা বেশি হয়। এই যে সেই রুলিং প্রবণতা, অর্থাৎ মোড় নেওয়ার সময় আমাদের মোটরযানকে সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণে তার কেন্দ্র থেকে সরে যেতে হয়। সেই সমস্যা দূর করার জন্য মোটরযানে সুয়ে বার বা স্টেবিলাইজার বার ব্যবহার করা হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেই স্টেবিলাইজার বার বা সুয়ে বারটি দেখতে আমাদের ঠিক সেই এই রকম, তার দুই প্রান্ত এল আকৃতির মতো। এখানে আমার কি আছে, এখানে ব্র্যাকেট আছে, যা এই যে ফ্রেম আছে সেই ফ্রেমের সাথে কি করা হয়, সংযোগ করে রাখা হয় এবং তার মধ্যে সে ফ্রিলি ঘুরতে পারে, সেই ব্র্যাকেট সহকারে ফ্রিলি ঘুরতে পারে। দেখো এই প্রান্তে একটি এল এর মতো সংযোগ করে আছে, ঠিক তার বিপরীত প্রান্ত এইদিকে ই এল এর মতো সংযোগ করে আছে। এখানে ওয়াশার আছে, সেই ওয়াশারটি সেই ফ্রেমের নিচে মাউন্টিং করে রাখা আছে, যা ব্র্যাকেটের মধ্যে আমার এই স্টেবিলাইজার বারটি ঘুরতে পারে। তো এটা কিভাবে কাজ করে আমরা দেখি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। যখন কোনো মোটরযান মোড় ঘুরে তখন সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণে উক্ত মোটরযানকে রাস্তা হতে বাহিরের দিকে নিয়ে যেতে চায়, যা আমরা পূর্বেই বলেছি, এবং একই সাথে মোটরযানের উপর রুলিং প্রবণতা বেশি হয়। রুলিং প্রবণতাটা কি, ওই যে মোড় নেওয়ার সময় আমরা যখন কেন্দ্রমুখী বলের কথা যদি চিন্তা করি, যখন দেখবো কি আমরা একটি সুতার সাহায্যে যখন একটি বস্তুকে ঘোরানোর চেষ্টা করছি তখন দেখা যাবে কি সে কেন্দ্রের দিকে ঘুরতেছে, যখন তাকে আমরা ছেড়ে দেবো সে কেন্দ্র বিমুখী হয়ে যাচ্ছে। ঠিক আমাদের সেই জায়গাতেই আমাদের যখন আমরা মোড় নেওয়ার চেষ্টা করি তখন এখানে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করে। সেই ফোর্সের কারণে গাড়িটা যাতে অতিরিক্ত উল্টে না যায় সেই জায়গায় সেখানে আমাদের সেই স্টেবিলাইজার বারটি কাজ করে। তো এ সময় উভয় দিকে লোয়ার কন্ট্রোল আর্মের ভিন্ন ভিন্ন উচ্চতার অবস্থান করে, ফলে এই সুয়ে বার বা স্টেবিলাইজার বারটি মুচড়ে যায় এবং রুলিং প্রবণতা কমিয়ে এনে গাড়িকে আনুভূমিক অবস্থায় রাখতে সাহায্য করে এবং নিরাপদে চালাতে সাহায্য করে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করছিলাম সেই বিষয়গুলো আশা করি তোমরা বুঝতে পেরেছ, এবং আমরা এই অধ্যায়টিকে দুটি অংশে বিভক্ত করেছি। আমরা প্রথম অংশটি আজকে দেখছি, তো আগামীতে আমরা তার দ্বিতীয় অংশটি দেখব, যেটি খুবই গুরুত্বপূর্ণ অংশ। তোমরা সেই অপেক্ষায় থাকবে, আবারও তোমাদের সাথে আমার দেখা হবে। আমরা চেষ্টা করব সেই গুরুত্বপূর্ণ অংশগুলো নিয়ে আলোচনা করার জন্য।
তো আমরা পাঠ মূল্যায়নে যখন যাব তখন আমরা এখানে কি কি মূল্যায়ন করতে পেরেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ? মোটরযানের সাসপেনশন সিস্টেম ব্যবহারের উদ্দেশ্যটা আমরা জানতে পেরেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং লিখতে পারবে, খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ সেটি। তারপর হচ্ছে সাসপেনশন পদ্ধতিতে বা সিস্টেমে উপাদানগুলি চিহ্নিত করতে পারবে যে কি কি অংশগুলি নিয়ে একটি সাসপেনশন সিস্টেম গঠিত হয়, যা আমরা পূর্বে দেখেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা সেই পাঠটি মূল্যায়ন যথাযথভাবে করতে পেরেছ। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ। অনলাইন ক্লাসটি পুনরায় দেখতে দক্ষতা বাতায়ন অথবা www.skillandgov.bd ওয়েবসাইট ভিজিট করবে। সেখানে তোমাদের জন্য বিষয়ভিত্তিক অনলাইন ক্লাসগুলো আপলোড করা হবে। পরিশেষে একটি কথাই বলবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরবর্তী ক্লাসে আমাদের এই অধ্যায়েরই কিছু গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব এবং সেটি আমাদের শেষ ক্লাস এই অধ্যায়ের জন্য। তোমরা এই সময়টি খুব নিরাপদে থাকবে এবং করোনা ভাইরাস শিষ্টাচার মেনে চলবে এবং নিরাপদে থাকবে, সেই শুভকামনায় আমি আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সকলকে।